নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ খবর। মোদির পর মমতার গ্যারান্টি তৃণমূলের অস্ত্র, প্রচারে মন্ত্রী সাংসদ থেকে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ২১-এর বিধানসভা নির্বাচনে নিজে মাঠে দাঁড়িয়ে লড়াইয়ের বার্তা দিয়ে তৃণমূলের প্রচার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার লোকসভা ভোটেও সেই মমতার প্রাসঙ্গিকতাকেই প্রচারের কেন্দ্রে রাখতে চাইছে তৃণমূল, আর তাই তার নামে গ্যারান্টির রাজনীতিকে আসন্ন ভোটে আগাগোড়াই সামনে রাখবে দল। দলীয় সূত্রের বক্তব্য, এপ্রিল জুড়ে মমতার গ্যারান্টির অন্তত ৩০টি পর্বকে সামনে রেখে প্রচার করবেন রাজ্যের মন্ত্রী, সাংসদ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেওয়া যাবতীয় গ্যারান্টি যে অন্তঃসার শূন্য, তার ব্যাখ্যাও বিজেপি বিরোধী প্রচারে আনার কৌশল নেওয়া হয়েছে। এবার ভোটে এই গ্যারান্টির রাজনীতি আমদানি করেছেন খোদ মোদী। গত কয়েক মাস ধরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এবং লক্ষ্য পূরণকে তিনি নিজের নামের সঙ্গে সংযুক্ত করে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে মোদীর গ্যারান্টি বলে প্রচার করেছেন। সেই সঙ্গে অর্থনীতি এবং উন্নয়নের কিছু ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা তৈরি করে তিনি তা পূরণ করার কথাও বলছেন। আর ঠিক এই জায়গাটিকেই নিশানা করতে চাইছেন তৃণমূল নেতৃত্ব বাংলার প্রচারে। গত 10 তারিখে জনগর্জন সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিদির গ্যারান্টির প্রসঙ্গটি তুলেছিলেন। জনতাকে প্রশ্ন করেছিলেন তারা কার গ্যারান্টি বিশ্বাস করেন, দিদি না মোদী। রাজনৈতিক মহলের মতে তৃণমূল রাজনীতিতে এই গ্যারান্টির প্রচার এক নতুন অস্ত্র, যা 24-এর লোকসভা ভোটে দল মূল থিম করতে চাইছে। তৃণমূল সূত্রে দাবি, বিরোধীদের মঞ্চ ইন্ডিয়ার তরফ থেকে এই গ্যারান্টি দেওয়ার মতো জায়গা রয়েছে মমতা এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার বর্তমান পরিস্থিতি সামলে কতটা উন্নয়ন এবং সুশাসনের গ্যারান্টি দিতে পারবেন তাও দেখছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার গত 13 বছরের মুখ্যমন্ত্রীত্বে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণের গ্যারান্টিকেই এপ্রিলে প্রচারে আনা হবে। হাই নিউজ নেটওয়ার্ক। দিলীপকে সরিয়ে অগ্নিমিত্রা, বারাসাতে শিলভদ্র, পদ্মের প্রার্থী তালিকায় ছত্রে ছত্রে ছাপ অধিকারের। এখনো গোটা প্রার্থী তালিকা প্রকাশিত হয়নি, বাকি 4 আসনের প্রার্থীর নাম ঘোষণা। কিন্তু দিল্লি বাড়ির লড়াই নিয়ে বিজেপির অভ্যন্তরীণ লড়াই জমে উঠেছে। দলের অন্দরে এখন একটাই আলোচনা, প্রার্থী বাছাইয়ে কার কথা বেশি গুরুত্ব পেল, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নাকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে বেশিরভাগ নেতাই বলছে শুভেন্দুর সঙ্গে সুকান্তর আদৌ কোনো প্রতিযোগিতা নেই। বেশিরভাগ আসনেই একতরফাভাবে জয় পেয়েছে শুভেন্দু। অধিকারীর অধিকারকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে। উত্তরবঙ্গে সেভাবে প্রার্থী বদল হয়নি, হয়েছে আলিপুরদুয়ার এবং রায়গঞ্জ। প্রথম আসনটির সাংসদ জন বার্লা এখনও কেন্দ্রের প্রতিমন্ত্রী। দ্বিতীয় দেবশ্রী চৌধুরী এবার টিকিট পেয়েছেন কঠিন আসন কলকাতা দক্ষিণে। এই 2 আসনে এবার প্রার্থী মাদারিহাটের বিধায়ক মনোজ এবং কার্তিক পাল। বিজেপির পুরনো দিনের নেতা মনোজ টানা 2 বার বিধানসভায়, এখন মুখ্য সচেতক। সেই সঙ্গেই কয়েক মাস আগে আলিপুরদুয়ারের জেলা সভাপতি হয়েছেন। আদি বিজেপি হলেও বিধানসভায় শুভেন্দু সেনাপতি হিসেবেই তিনি পরিচিত। আবার রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক পালও শুভেন্দু ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। শুভেন্দুর বড় প্রভাব দেখা গিয়েছে 2 মেদিনীপুরে। কাঁথিতে নিজের ভাই সৌমেন্দু অধিকারী এবং তমলুকে আরেক ভাই দিব্যেন্দু ছেড়ে দেওয়া আসনে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী। এর নেপথ্যে শুভেন্দুর ভূমিকার কথা সকলেরই জানা। পশ্চিম মেদিনীপুরে 2টি আসন। ঘাটালে শুভেন্দুর কথাতেই প্রার্থী করা হয় খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে। তিনি তো শুভেন্দুর সঙ্গেই বিজেপিতে এসেছিলেন গত বিধানসভা নির্বাচনের আগে। আর মেদিনীপুরে তো শুভেন্দু বড় জয় পেয়েছে বলে মনে করছে পদ্মশিবির। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মেদিনীপুরে জয়ের মধ্যে দিয়েই রাজ্যে বিজেপির নতুন দিন তৈরি করেছিলেন। সেই দিলীপই এবার মেদিনীপুরের টিকিট পেলেন না। বিজেপির অন্দরে কান পাতলে শোনা যায়, দিলীপের বদলে অগ্নিমিত্রা পালকে ওই আসনে প্রার্থী করার প্রবক্তা ছিলেন শুভেন্দুই। প্রথমে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষকে চেয়েছিলেন, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব সায় না দেওয়ায় শেষে প্রার্থী করা হয় শুভেন্দু ঘনিষ্ঠ অগ্নিমিত্রা পালকে। শুভেন্দুর আগেই বিজেপিতে এলেও আসানসোল দক্ষিণের বিধায়ককেও ইদানিং বিরোধী দলনেতার ঘনিষ্ঠ হিসেবে মনে করা হয়। এবার বিজেপি বেশ কয়েকজন বিধায়ককে প্রার্থী করেছে। হিরণ, মনোজ, অগ্নিমিত্রা ছাড়াও বারাসাতে টিকিট পেয়েছেন বনগাঁ দক্ষিণের স্বপন মজুমদার, মুর্শিদাবাদের স্থানীয় বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, বর্ধমান পূর্বে হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। পরিষদীয় দলের এই সদস্যদের লোকসভা ভোটে প্রার্থী করার কথা নাকি শুভেন্দুই বলেছিলেন। মালদহ দক্ষিণে প্রার্থী হয়েছেন ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। তবে তিনি 2019 সালে ওই আসন থেকেই প্রার্থী হয়েছিলেন। এছাড়া বহরমপুরের প্রার্থী নির্মল সাহা, হাওড়ার রথিন চক্রবর্তী, বোলপুরে পিয়া সাহার নামও নাকি কেন্দ্রীয় নেতৃত্বকে দেয়া শুভেন্দুর তালিকাতেই ছিল। কলকাতার আশেপাশেও শুভেন্দুর প্রভাব স্পষ্ট।
তৃণমূল থেকে বিজেপিতে আসা তাপস রায় কলকাতা উত্তরের প্রার্থী হয়েছেন। দমদমে টিকিট পেয়েছেন শীলভদ্র দত্ত, ব্যারাকপুরে অর্জুন সিং। এদের সঙ্গে শুভেন্দুর সম্পর্কে তো নতুন করে বলার দাবিই রাখে না। সবচেয়ে বড় কথা, বসিরহাটের প্রার্থী রেখা পাত্র। সন্দেশখালীর প্রতিবাদী বধূকে কিভাবে প্রার্থী করতে রাজি করানো গেল, কিভাবে কেন্দ্রীয় নেতৃত্বকে বোঝানো গেল, সে কাহিনী বিজেপির অনেক শীর্ষ নেতার কাছেই অজানা। শেষ মুহূর্ত পর্যন্ত তা গোপন রেখে কেন্দ্রীয় নেতৃত্বের শিলমোহর আদায়ের নেপথ্যে শুভেন্দুর বড় ভূমিকা ছিল। রাজ্য নেতারা বলছেন, বিশেষ করে দক্ষিণবঙ্গে রাজনীতি শুভেন্দু এতটাই ভালো বোঝেন যে ভালো ফলের লক্ষ্যে তার কথাকেই মান্যতা দেওয়া সঠিক বলে মনে করছেন কেন্দ্রীয় নেতৃত্ব। সুকান্তর কি তবে কোনো ভূমিকাই নেই? দলের আলোচনায় বলা হচ্ছে, পুরনো সাংসদদের আরও কয়েকজনের টিকিট অনিশ্চিত ছিল, সেটা নিশ্চিত করায় বড় ভূমিকা ছিল সুকান্তের। এমনকি দিলীপের আসন বদল নিয়েও শেষ পর্যন্ত তিনিই লড়েছিলেন। একটা সময় এমন মনে করা হচ্ছিল যে দিলীপকে প্রার্থী করা হবে না, আবার এমন জল্পনাও ছিল আসন বদল হলে দিলীপ প্রার্থী হবেন না। শেষ পর্যন্ত সেসবের সমাধান সূত্র দেন সুকান্তই। তবে শুভেন্দুর কাছে অনেক আসনেই তিনি পেরে ওঠেননি। যদিও সুকান্ত বলেন, কেউ কারো প্রার্থী নয়, বিজেপি সংগঠনের জোরে যেতে, আর নরেন্দ্র মোদীকে তৃতীয়বার ক্ষমতায় আনার জন্য মানুষ ভোট দেবেন। হাই নিউজ নেটওয়ার্ক। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতেই দেখা গেল দিলীপ গড় মেদিনীপুরের প্রার্থী হলেন অগ্নিমিত্রা পাল। দিলীপদার আশীর্বাদ নিতে গিয়েছিলাম। মেদিনীপুরের প্রার্থী হয়ে আর কি জানালেন অগ্নিমিত্রা, আমরা দেখব। আমি গিয়েছিলাম আসলে দিলীপদার আশীর্বাদ নিতে, এবং গতকালই মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি আমায় ফোন করেন এবং আমাকে বলেন যে আমাদের ইচ্ছে যে তুমি দিলীপদার ওখান থেকে দাঁড়াও, এবং দিলীপদা দুর্গাপুর থেকে দাঁড়াবেন। কারণ আমার ইচ্ছে ছিল দুর্গাপুর থেকে দাঁড়াবার, কিন্তু সেখানে আমার শীর্ষ নেতৃত্ব যেটা বলবেন সেটাই আমার কাছে সব থেকে লাস্ট ওয়ার্ড। আজকেও সর্বভারতীয় সভাপতি নাড্ডাজি ফোন করেছিলেন। এটা আমার কাছে একটা বিরাট পাওয়া। মানে আজকে আমার শীর্ষ নেতৃত্ব আমাকে এই সুযোগটা দিচ্ছেন, এই রকম একটি সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাত শক্ত করা, লড়াই করা, এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া। এবং আজকেই আসানসোল থেকে ফিরেছি, রাস্তায় আস্তে আস্তে দিলীপদাকে ফোন করেছিলাম, দিলীপদা আপনার কাছে আসছি, কি করে কি করব সবগুলো গাইড করে দিতে হবে। এবং আমার খুব একটা চিন্তা নেই, কারণ কি দেখুন, আমি অত্যন্ত ফরচুনেট যে এরকম একটি সিট থেকে দাঁড়াতে পারছি, যেখানে দিলীপদা অসাধারণ কাজ করেছেন মানুষের জন্য, এবং সাংগঠনিকভাবে খুব মজবুত জায়গায় মেদিনীপুর দাঁড়িয়ে আছে। কারণ দিলীপদা বুথের কাজ বলুন, মণ্ডলের কাজ বলুন, সাংগঠনিক একজন মানে কি বলবো, একটি পিলার আর কি। এবং সেখানে ওনার কনস্টিটিউয়েন্সিতে আমার খুব একটা কিছু করার নেই আর কি। মানে উনি যেভাবে অলরেডি সাজিয়ে রেখেছেন, আমি শুভেচ্ছা জানাতে চাই আমার সঙ্গে যিনি রয়েছেন টিএমসির ক্যান্ডিডেট, এবং আমার সহযোদ্ধা, মানে আমার সঙ্গেই আজকে রয়েছেন তিনি এমএলএ জুন মালিয়াকে। চোখে চোখ রেখে লড়াই হবে, এবং মহাভারতের ওই লাইনটি মনে পড়ে যাচ্ছে যে বিনা যুদ্ধে দেব নাহি সূচাগ্র মেদিনী। তো আজকে 1 সেন্টিমিটার জায়গা ছাড়া হবে না, এবং লড়াই হবে। এটা কোনো চাপের বিষয় তো নয়, পুরো অনেকটাই কাজ করে নেওয়া এবং সেখান থেকে এগিয়ে নিয়ে যাওয়া, কার্যকর্তার পাশে দাঁড়ানো, কার্যকর্তার সাথে লড়াই করা। কারণ কার্যকর্তাই হচ্ছে, কর্মীরাই হচ্ছে আমাদের বিজেপির সম্পদ। রঙের উৎসবে মেতে উঠেছে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। লোকসভা ভোটের আগে আর বেশি দেরি নেই, তার জন্যই দোলের দিনও প্রচার থেকে সরলেন না প্রার্থীরা। দোলের মাধ্যমে প্রচার সারলেন প্রার্থী পার্থ ভৌমিক। এর উত্তর ব্যারাকপুরের মানুষ দেবে, এর উত্তর ব্যারাকপুরের মানুষ দেবে। অর্জুন বাবু 4 জুন যখন রেজাল্ট বেরোবে চোখে সর্ষে ফুল দেখবে, যে হারে হারবে বলতেই পারে। নৈহাটির মানুষ বিচার করবে, নৈহাটির মানুষ বিচার করবে। বললাম তো, এটা ব্যারাকপুরের মানুষ ঠিক করবে। কালকে অর্জুন দাস রাজনীতি হচ্ছে অভিযোগ করেছে, রাজনীতি করছে না, বলতে পারবো না। যারা ভগবানের নাম রাজনীতিতে টেনে আনে, আমি তাদের সাথে সহমত করি। এমনকি এটাও বলেছেন যে আপনারা বলেছেন গৌরীপুর মিল খুলবে, কিন্তু সেটা নিয়ে জাস্ট রাজনীতি হচ্ছে, সব বেঁচে দিয়েছেন আপনারা। সেটা তো সিপিএম এর আমলে বন্ধ হয়েছিল। সমস্ত ট্রেড ইউনিয়ন মিল যারা ইউনিয়ন, তারা একটা সই সাবুত করেছিল সরকারের সাথে খোলার ব্যাপারে। অর্জুনবাবু ওটা কেস করে আটকে দিয়েছে।
এটা গৌরীপুরের মানুষ জানে। দোলে এবার ভোটের রং। বসন্ত উৎসবে মেতেছে বাংলা। সামিল হয়ে জনসংযোগে সব দলের প্রার্থীরা। উত্তর কলকাতায় এবার বিজেপির দখলে থাকবে। ভোটের প্রচারে বেরিয়ে বললেন তাপস। আগেও বলেছি, এখনো বলছি যে আমি কৃতজ্ঞ এবং আমার এই কৃতজ্ঞতার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি বিজেপির সকল কেন্দ্রীয় নেতৃত্বকে, রাজ্য নেতৃত্বকে, বিজেপি সমগ্র যে বিজেপি পরিবারের এইভাবে যে আমাকে তারা গ্রহণ করেছে এবং কলকাতা উত্তরের মতন একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে আমাকে প্রার্থী করেছে। কোনো ভাষাই যথেষ্ট নয় এই কৃতজ্ঞতা বোঝাবার বা জানাবার। আজকে হোলি এবং দোল, বিভিন্ন জায়গায় আমন্ত্রণ রয়েছে, সেখানে সর্বত্র যাব, মানুষের কাছেও যাব। এটা একটা জনসংযোগের অতি উত্তম মাধ্যম, সেই মাধ্যমকে কাজে লাগাবো। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই মুহূর্তে বিশ্বগুরু রূপে যিনি প্রতিষ্ঠিত হয়েছেন, ভারতকে একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছেন সমস্ত দিক থেকে, এবং সকল দেশের রাষ্ট্রনায়কেরা একথা অকপটে স্বীকার করছেন এবং আগামী কয়েক বছরের মধ্যে যে অর্থনীতিতেও ভারত একটা জায়গা করে নেবে এবং আগামী লোকসভা নির্বাচনে বিজেপি যে ক্ষমতায় আসতে চলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাসজি মোদী তিনি যে আবারও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন, এ বিষয়ে ভারতবর্ষের কোনো মানুষের বা কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বের বা দলেরও কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। থাকুক না, সতর্ক থাকুক, ওরা নিজেদেরকে নিয়ে সতর্ক থাকুক, ওদের সতর্কতা তো ওদের বিষয়, এটার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই। তো সুতরাং বিষয় হলো যে বাংলার বুকে দুর্নীতি মুক্ত একটা সরকার গড়া, বাংলার বুকে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করা, বাংলার বুকে আইনের শাসনকে প্রতিষ্ঠা করা, এই বিষয়ে আমি আহ্বান জানাবো। আমি জানি তিনি আসবেন না, যে কোনো চ্যানেলে বা যে কোনো জায়গায় তার পছন্দের জায়গাও যদি তৃণমূলের প্রার্থী 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টার সময় দেন, আমি 10টা প্রশ্ন করব, তিনি 50টা প্রশ্ন করবেন। আমি 10টার উত্তর দেব, আমি 50টার উত্তর দেব, তিনি 10টার উত্তর দেবেন। যে কোনো দিন, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়। সে কথা বলবো না। ভয় পাওয়ারও ব্যাপার নেই, ভয় দেখানোরও ব্যাপার নেই। রঙের দিনে বলবো, রং যে যার পছন্দের রং খেলুক, সেই রং যেন মানুষের হৃদয়কে স্পর্শ করে। রংবাজি কলকাতা উত্তরের মানুষ বা বাংলার মানুষ বরদাস্ত কখনো করেনি, করছে না, করবে না। সন্দেশখালীর মেয়ে রেখা পাত্রকে দিল্লি বাড়ির লড়াইয়ে বসিরহাট কেন্দ্রে প্রার্থী করে চমক দিয়েছে বিজেপি। এবার সেই ভূমিকন্যার বিরুদ্ধেই পোস্টার পড়ল সন্দেশখালী বিধানসভা কেন্দ্রের একাংশে। এই ঘটনায় তৃণমূলকে দুষছে বিজেপি। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। রবিবার রাজ্যের 19টি আসনে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেই তালিকায় রেখার নাম রয়েছে। এরপর সোমবার সকাল থেকেই রেখার নামে পোস্টার দেখা গেল সন্দেশখালী পাড়া এবং ত্রিমোহিনী এলাকায়। একটি পোস্টারে লেখা বিজেপি প্রার্থী হিসেবে রেখা পাত্রকে চাইছি না, আরেকটি পোস্টারে লেখা সন্দেশখালীর আন্দোলনকারী মানুষেরা রেখা পাত্রকে চায় না। আমরা অন্য মানে প্রার্থীর মুখ চাই। ও তো এসেছে আন্দোলনে, ও তো হচ্ছে কি ভোটের এতে আসেনি। যে সিদ্ধান্তটা হবে, কে দাঁড়াবে না দাঁড়াবে, সেটা তো একটা সিদ্ধান্তের মধ্যে আছে। কিন্তু যে আন্দোলনে আমরা এসেছি শান্তির জন্য, ভোটের প্রচারে তো আমরা আন্দোলনে আসিনি। আমরা চাইছি অন্য একটা মুখ, আমরা রেখা পাত্রকে চাই না। রেখা পাত্রকে চাই না এই কারণে, আর একটু শিক্ষিত বা সবার সঙ্গে চলতে পারবে, মিশতে পারবে, এরকম একজনকে চাই। আর একটা জিনিস হচ্ছে সব থেকে বড় কথা, কালকে যখন জানতে পারলাম অনেক দেরিতে, কিন্তু এখনো অনেকে জানে না বা জানছে, এগুলো একটুখানি সবার সঙ্গে পরামর্শ করা উচিত ছিল। যেহেতু আন্দোলন সবাই মিলেই করেছে, নিশ্চয়ই একা কিছু করতে পারেনি, একা তো করেনি না, সে সবই ঠিক আছে। অশিক্ষিত সেটা তো জানি না, আমি অশিক্ষিত না শিক্ষিত সেটা আমি বলতে পারবো না, কিন্তু ওকে আমরা চাইছি না। এখানেই অন্য মানে আরো মুখ আছে, তাদেরকে সবাই মানে চাইছে সেরকম মুখ। হ্যাঁ, শিক্ষিত বা সেও আন্দোলনের শুরুতে ছিল, অনেক মারধর সেও খেয়েছে, অনেক অপমানিত সেও হয়েছে। যদি সেরকম একজন হয় আমাদের কোনো আপত্তি নেই।
মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে অগ্নিকাণ্ড। আগুন লাগার ঘটনায় এক প্রধান পুরোহিত সহ কমপক্ষে 13 জন পুরোহিত আহত হয়েছেন। দোল পূর্ণিমার দিন ঘটে গেল ভয়ঙ্কর অঘটন। মহাকাল মন্দিরে আগুন। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে অগ্নিকাণ্ড। আগুন লাগার ঘটনায় এক পুরোহিত সহ কমপক্ষে 13 জন পুরোহিত আহত হয়েছেন। হোলি উপলক্ষে মন্দিরের গর্ভগৃহে আরতির সময় আগুন ধরে যায় বলে জানা গিয়েছে। আহত পুরোহিতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে, তবে কারোর মৃত্যুর খবর এখনো প্রকাশ্যে আসেনি। উজ্জয়িনীর জেলা শাসক নীরব সিং জানিয়েছেন, গর্ভগৃহে আরতির সময় আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির বিখ্যাত। দোল পূর্ণিমায় বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। সকালেই মন্দিরের গর্ভগৃহে চলছিল আরতি। সেই সময় উপর থেকে আবির পড়ায় হঠাৎই আগুন লেগে যায়। তাতেই আহত হন মন্দিরের পুরোহিতরা। প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী ভোরবেলায় মন্দিরে যখন আরতি চলছিল সেই সময় কয়েকজন আবির ঢালতে শুরু করেন। রাসায়নিক সংস্পর্শে আসতেই আগুন লেগে যায়। ছোট গর্ভগৃহ, তার মধ্যে এতজন উপস্থিত থাকায় আগুন লাগার সঙ্গে সঙ্গেই পুড়ে যান তারা। তবে দুর্ঘটনার খবর পেতেই সঙ্গে সঙ্গে পুলিশ এবং মন্দিরে উপস্থিত ভক্তরা মিলে উদ্ধার কাজ শুরু করেন। স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে আহতদের। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গর্ভগৃহের দেওয়াল এবং ছাদের রূপোর প্রলেপ রয়েছে। প্রত্যেক বছর হোলিতেই বাবা মহাকালকে আবির নিবেদন করা হয়। এবছর গর্ভগৃহের দেওয়ালে রং লেগে যাতে নষ্ট না হয় সেই জন্য শিবলিঙ্গের ওপর প্লাস্টিকের ফ্লেক্স বসানো হয়েছিল। মন্দিরের গর্ভগৃহে পুরোহিতরা যখন একে অপরকে আবির দিচ্ছিলেন সেই সময় আরতির থালায় জ্বলন্ত কর্পূরের ওপর পড়ে আবির। সেখান থেকেই আগুন লাগে এবং শিবলিঙ্গের উপরে থাকা ফ্লেক্সেও আগুন ধরে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয় আগুনকে। হাই নিউজ নেটওয়ার্ক। বৃন্দাবনে বিধবারা কিভাবে হোলি উদযাপন করেন, এই দিনটি কেন আর 5টা দিনের মতন নয়, আমরা দেখব। বৃন্দাবন তার আধ্যাত্মিক আভা এবং ভগবান কৃষ্ণের সঙ্গে সংযোগের জন্য পরিচিত। একটি অসাধারণ হোলি উদযাপনের আয়োজন করা হয়ে থাকে যা বাধা ভেঙে দেয় এবং বিধবাদেরকে নতুন আনন্দ এবং স্বাধীনতার সঙ্গে রঙিন উৎসবে অংশগ্রহণ করতে সক্ষম করে। বৃন্দাবনে বিধবাদের হোলি উদযাপন ঐতিহাসিক তাৎপর্য বহন করে। বহু বছরের পুরনো ট্যাবুগুলিকে চ্যালেঞ্জ জানায় এবং প্রান্তিক মহিলাদের মর্যাদা ও গর্বের সঙ্গে উৎসবটি গ্রহণ করার জন্য একটি মাধ্যম সরবরাহ করে। হোলিতে বিধবাদের অংশগ্রহণ ক্ষমতায়ন এবং সামাজিক সীমাবদ্ধতা থেকে মুক্তির প্রতীক। প্রায়শই উপেক্ষিত বা প্রান্তিক মহিলাদের মধ্যে সম্প্রদায় এবং সংহতির বোধ জাগিয়ে তোলে। হোলি উদযাপনের সময় বৃন্দাবনের বিধবারা প্রাণবন্ত রঙে নিজেদেরকে নিমজ্জিত করেন। ঐতিহ্যবাহী সঙ্গীতের সঙ্গে নাচে এবং আনন্দময় পরিবেশে আনন্দিত হয়। অন্য সবার মতো উৎসব উপভোগ করার অধিকার পুনরুদ্ধার করেন। হোলি উৎসবে সক্রিয়ভাবে জড়িত হয়ে বৃন্দাবনের বিধবারা বিধবা হওয়ার আশেপাশের সামাজিক কলঙ্ককে চ্যালেঞ্জ জানান এবং ঐতিহ্যবাহী রীতিনীতিগুলিকে নতুন করে সংজ্ঞায়িত করেন। অন্যদের অন্তর্ভুক্তি এবং সহানুভূতি গ্রহণ করতে অনুপ্রাণিত করে। এই বিধবাদের জন্য হোলিতে অংশ নেওয়া গভীর আধ্যাত্মিক তাৎপর্য রাখে, কারণ তাঁরাই উৎসব উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ও সাম্যের শিক্ষাকে সম্মান করেন। তাঁদের বিশ্বাসে সান্ত্বনা এবং শক্তি খুঁজে পায়। বৃন্দাবনে বিধবাদের হোলি উদযাপন সম্প্রদায়ের সমর্থন এবং উদ্যোগের মাধ্যমেই সম্ভব হয়েছে, যা এই মহিলাদের উন্নতি ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে। তাদের একাত্মতা এবং গ্রহণযোগ্যতার অনুভূতি প্রদান করে। কষ্ট এবং সামাজিক বাধার মুখোমুখি হওয়া সত্ত্বেও বৃন্দাবনের বিধবারা হোলি উদযাপনের সময় স্থিতিস্থাপকতা এবং আনন্দ প্রকাশ করে। ইতিবাচকতা এবং সাহসের সঙ্গে জীবনকে আলিঙ্গন করার জন্য তাদের অটল চেতনা এবং সংকল্প প্রদর্শন করে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।